শিক্ষার্থীবৃন্দ, আশা করি সবাই তোমরা ভালো আছো। আজকে আমরা পদার্থবিজ্ঞানের পঞ্চম অধ্যায় পদার্থের অবস্থা চাপ অধ্যায়ের একেবারে শেষ কনসেপ্টে পৌঁছে গেছি। আমাদের শেষ কনসেপ্টটা হচ্ছে প্লাজমা অবস্থা বা পদার্থের চতুর্থ অবস্থা। এই কনসেপ্টের কি কারণে প্লাজমা হয়, প্লাজমা কি, কোথা থেকে অপারেট করে, কোথায় পাওয়া যায়, কি কি বৈশিষ্ট্য ধারণ করে, এই বিষয়গুলো সম্পূর্ণ বিস্তারিত আলোচনা করব। আর আমি আমার মতো করে পার্ট বাই পার্ট ডিসকাস করব, তোমরা কোঅপারেট করার চেষ্টা করবে। ফার্স্ট অফ অল, পদার্থের চতুর্থ অবস্থার নাম হচ্ছে প্লাজমা অবস্থা বা অতি আয়নিত অবস্থা। বিষয়টা একেবারে প্রাইমারি লেভেল থেকে বুঝে আসি। রসায়ন তৃতীয় অধ্যায়, পরমাণুর গঠন অধ্যায়। এই অধ্যায়টা নিশ্চয়ই তোমরা পড়েছো হাফ ইয়ারলির আগে। এই অধ্যায়টা যখন পড়েছো পরমাণুর গঠন, তখন তোমরা ইলেকট্রন, প্রোটন, এদের ভর, এদের বৈশিষ্ট্য, আধান বা চার্জ, এই বিষয়গুলো সম্পর্কে তোমরা পড়ে থাকবে। এখন আমাদের সেই কনসেপ্টগুলো ডিসকাস করবো পার্ট বাই পার্ট। একটু খেয়াল করে দেখো, পরমাণুর কেন্দ্রে থাকে নিউক্লিয়াস। পরমাণুর কেন্দ্রে থাকে নিউক্লিয়াস। কে বলছিলেন? রাদারফোর্ড প্রথম বলছিলেন, পরবর্তীতে নিলস বোর এটাকে মডিফাইড করছিলেন। এখন তো আমরা আরও অনেক কিছু জানি এই বিষয় সম্পর্কে, কিন্তু প্রাইমারি যে জিনিসটা দরকার, পরমাণুর কেন্দ্রে থাকে নিউক্লিয়াস, নিউক্লিয়াসে থাকে প্রোটন এবং নিউট্রন। প্রোটন ধনাত্মক চার্জযুক্ত, নিউট্রন চার্জ নিরপেক্ষ। আর ইলেকট্রন থাকে পরমাণু নিউক্লিয়াসের বাইরে সুনির্দিষ্ট কক্ষপথে পরিভ্রমণ করে ইলেকট্রনসমূহ। ইলেকট্রনসমূহ ঋণাত্মক চার্জযুক্ত। এই প্রোটন এবং এই ইলেকট্রন এরাই প্লাজমা অবস্থার জন্য দায়ী। কিভাবে, সেটাই আমরা এখন পার্ট বাই পার্ট রিয়েলাইজ করব। সর্বপ্রথম আমি যদি একটা ইলেকট্রনের দিকে তাকাই, ইলেকট্রন আকর্ষণধর্মী। তুমি ভালোভাবে আজকে মনে রাখো, ইলেকট্রন আকর্ষণধর্মী। ইলেকট্রনের একটা মাত্র বৈশিষ্ট্য, সেটা হচ্ছে আকর্ষণ করা। কত বল দিয়ে আকর্ষণ করে? 1.6 × 10⁻⁹ কুলম্ব। 1.6 × 10⁻⁹ কুলম্ব দিয়ে ইলেকট্রন আকর্ষণ করে নিজের দিকে, বিপরীতধর্মী চার্জকে নিজের দিকে আকর্ষণ করে। প্রোটন বিকর্ষণধর্মী। প্রোটন কত বলে বিকর্ষণ করে, কতটুকু বিকর্ষণ করে? 1.6 × 10⁻⁹ কুলম্ব দিয়ে বিকর্ষণ করে। তাহলে প্রোটন যতটুকু বিকর্ষণ করে, ইলেকট্রন ততটুকুই আকর্ষণ করে। প্রোটন বিকর্ষণ করে তাই পজিটিভ, ইলেকট্রন আকর্ষণ করে তাই নেগেটিভ। এটা হচ্ছে এদের চার্জের বিশেষত্ব। খুব ভালোভাবে মাথায় রাখো, চার্জের বিশেষত্ব। এরা চার্জিত, তার মানে চার্জ মানে হচ্ছে তড়িৎ প্রবাহ। চার্জ মানে কি? তড়িৎ প্রবাহ। আধান বা চার্জ, এটা হচ্ছে স্থির তড়িৎ অধ্যায়ের মূল কনসেপ্ট। তাই আধান বা চার্জ, তার মানে এরা তড়িৎ প্রবাহ, তড়িৎ প্রবাহের সাথে এরা সংশ্লিষ্ট। দ্বিতীয়ত, এরা আকর্ষণ বা বিকর্ষণ করে, তার মানে চৌম্বক ক্ষেত্রের সাথে এরা সংশ্লিষ্ট। দুইটা ইম্পর্টেন্ট বিষয়। যেহেতু ইলেকট্রন এবং প্রোটন এরা আকর্ষণ বিকর্ষণ ধর্মী, ফলে চৌম্বক ক্ষেত্রের সাথে সংশ্লিষ্ট। যেহেতু ইলেকট্রনের প্রবাহই তড়িৎ প্রবাহ, ইলেকট্রন এবং প্রোটন এরা যেহেতু আধান বা চার্জ বহন করে, এই কারণে এরা তড়িৎ ক্ষেত্রের সাথে কানেক্টেড। এরা তড়িৎ ক্ষেত্রের সাথে কানেক্টেড থাকবে। দুইটা বিষয়। ওকে, এই ইলেকট্রন প্রোটন নিয়েই সব কিছুর মূল মেকানিজম বা পথযাত্রা। যদি আমরা একটা স্বাভাবিক পরমাণু সোডিয়ামের কথা চিন্তা করি, এটা হচ্ছে একটা সোডিয়াম। সোডিয়ামের কেন্দ্রে মানে নিউক্লিয়াসে, সোডিয়ামের নিউক্লিয়াসকে যদি এভাবে দেখি, তাহলে সোডিয়ামের নিউক্লিয়াসে 11টা প্রোটন থাকে, 12টা নিউট্রন থাকে। আর নিউক্লিয়াসের বাইরে 11টা ইলেকট্রন থাকে। ধনাত্মক চার্জ কয়টা? 11টা। তাহলে এই ইলেকট্রন কয়টা? 11টা। প্রোটন কয়টা? 11টা। তাহলে এর সংখ্যা সমান। তাহলে এরা পরস্পরকে 0 করে দিচ্ছে। এই দেখো সোডিয়ামের চার্জ 0। কিন্তু ঠিক পরবর্তীতে এই ইলেকট্রন, সোডিয়াম যখন একটা ইলেকট্রনকে ত্যাগ করে দেয়, তখন এখানে 10টা ইলেকট্রন থাকে, কিন্তু কেন্দ্রে 11টাই প্রোটন থাকে। তাহলে এখানে প্রোটন যা ছিল তাই আছে, বাট ইলেকট্রন কমে গেছে। তাহলে প্রোটন বেশি থাকে আছে, ইলেকট্রন কম আছে। এই কারণে সোডিয়াম পজিটিভ চার্জে চার্জিত হয়। এই কারণে সোডিয়াম এখানে ধনাত্মক চার্জে চার্জিত হয়েছে। এটাই ফ্যাক্ট। একে বলে আয়নিত অবস্থা। তুমি বিশেষভাবে মনে রাখবা, এই যে সোডিয়াম +1 চার্জে চার্জিত হয়েছে, একে বলে আয়নিত অবস্থা। প্রশ্ন হচ্ছে, এই আয়নিত অবস্থা কখন কিভাবে সৃষ্টি হয়? এবার একটু মনোযোগ সহকারে খেয়াল করবা, খুব মনোযোগ সহকারে খেয়াল করো। এটা হচ্ছে কঠিন পদার্থ। তোমরা একটু ভালোভাবে খেয়াল করো, এটা হচ্ছে কঠিন পদার্থের মলিকুলগুলো। যখন কঠিন পদার্থ থাকে, অর্থাৎ তোমরা যদি বরফের সাথে কম্পেয়ার করো, তাহলে বরফের পরমাণুগুলো একে অপরের সাথে কীভাবে লেগে আছে দেখছো? একটার সাথে খুব সংকুচিত অবস্থায় লেগে আছে। এই কারণে এটা কঠিন পদার্থ। তুমি যদি এখানে তাপ প্রদান করো, তুমি এখানে কি প্রদান করতেছো? তাপ। তাপ এক প্রকার শক্তি, হিট এনার্জি। তুমি হিট এনার্জি যদি প্রয়োগ করো, তখন কি হবে? এই মলিকুলের মধ্যে ভাইব্রেশন সৃষ্টি হবে। ভাইব্রেশন সৃষ্টি হলে এই তাপ শক্তি এদেরকে গতিশক্তিতে রূপান্তর করবে। ভাইব্রেশনের পরে এরা একে অপরের থেকে সরে যাবে, গতিশক্তি প্রাপ্ত হয়ে একে অপরের থেকে দূরে দূরে চলে যাবে। আর যখন একে অপর থেকে দূরে দূরে চলে গেছে, দেখো একে অপরের থেকে বেশ কিছুটা দূরে দূরে চলে গেছে, তখন এটা পানিতে পরিণত হয়েছে। তখন এটা কিসে পরিণত হয়েছে? পানিতে পরিণত হয়েছে। তরল অবস্থা প্রাপ্ত হয়েছে, তরল পদার্থ। তাহলে কঠিন থেকে তরল অবস্থা প্রাপ্ত হয়েছে কীভাবে হয়েছে? তাপ দেওয়ার কারণে। তাহলে কঠিন থেকে তরল দিতে গেলে কী দেওয়া হয়েছে? তাপ দেওয়া হয়েছে। হইলে এটা তরল অবস্থা প্রাপ্ত হয়েছে। নোটিস করো, পানির স্ট্রাকচারও H2O, পানির স্ট্রাকচার H2O, বরফের স্ট্রাকচারও H2O। গঠনের কি কোনো পরিবর্তন হয়েছে? এরা H2O আকারেও আছে, এরাও H2O আকারে আছে। H2O। তাহলে গঠনের কোনো পরিবর্তন হয় নাই। ইম্পর্টেন্ট পয়েন্ট। তুমি আবারও এখানে তাপ দিয়েছো,
তুমি তাপ আরও বেশি বৃদ্ধি করেছো। তাহলে বরফকে তরলে পরিণত করতে গেলে দেখা যাচ্ছে তুমি নির্দিষ্ট একটা অ্যামাউন্টের তাপ দিয়েছিলে, কিন্তু এখানে তাপ এনার্জি হিট এনার্জির পরিমাণ অনেক বেশি দেওয়া লাগছে। অ্যাট অ্যাবাউট 100 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা তোমাকে উঠানো লাগছে। তুমি এই তরল পদার্থের তাপমাত্রা 100 ডিগ্রি সেলসিয়াস যখন উঠাইছো তখন এটা বায়বীয় পদার্থে রূপান্তর হয়েছে। তাহলে তুমি যখন তরল পদার্থকে 100 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা উঠাইছো, তাহলে এটা কত ছিল 0 ডিগ্রি সেলসিয়াস। এখান থেকে তুমি 100 ডিগ্রি সেলসিয়াস উঠাইছো, তখন এটা তরল থেকে বায়বীয় পদার্থ অবস্থা রূপান্তর হয়েছে। তাহলে বায়বীয় অবস্থা মানে কি, জলীয় বাষ্প পরিণত হয়েছে। এটা হচ্ছে জলীয় বাষ্প। জলীয় বাষ্পে কি হয়েছে, এই মলিকুল আরো দূরে দূরে ছড়ায় পড়ছে। কঠিন পদার্থের নির্দিষ্ট আকার এবং আকৃতি আছে, তরল পদার্থের শুধু আয়তন আছে, আকৃতি নেই। বায়বীয় পদার্থের শুধু আয়তন আছে, আকৃতি নেই। খেয়াল রাখো, এদের শুধু আকার আকৃতি উভয় আছে, এর আকার আকৃতি উভয় আছে। এর শুধুমাত্র আয়তন আছে, আকৃতি নাই। এইটা শুধুমাত্র আয়তন আছে, আকৃতি নাই। তাহলে এখান থেকে তুমি তাপ প্রদান করছো বলে বায়বীয় অবস্থা প্রাপ্ত হয়েছে। মনোযোগ সহকারে খেয়াল করো, এটা তিনজনেরই স্ট্রাকচারটা সেম। এরও স্ট্রাকচার ছিল H2O, এর স্ট্রাকচার দেখো, এর স্ট্রাকচারও H2O, এর স্ট্রাকচার কত, এর স্ট্রাকচারও H2O। তিনজনের একজনেরও গঠনের কি কোনো পরিবর্তন হয়েছে? মূল গঠনের কোনো প্রকার কোনো পরিবর্তন এখন পর্যন্ত আসে নাই। এটা হচ্ছে পদার্থের প্রথম অবস্থা, এটা দ্বিতীয় অবস্থা, এটা তৃতীয় অবস্থা। একে যদি অতিরিক্ত পরিমাণ তাপ প্রদান করো, কি পরিমাণ? অ্যাট অ্যাবাউট 5000 থেকে 10,000 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় এদেরকে উঠাও। তাকে উঠাচ্ছ জলীয় বাষ্পকে, তখন এই পানির অণু এই অবস্থায় থাকবে না। তখন এই পানির অণু ক্যাটায়ন এবং অ্যানায়ন হিসেবে বিরাজ করবে। তখন পানির অণু এই অবস্থায় থাকবে না, দুইটা হাইড্রোজেন ক্যাটায়ন আর একটা অক্সিজেন অ্যানায়ন হিসেবে বিরাজ করবে। এবং এরা এইরকম কোনো সেট আপেই আর থাকবে না, এইরকম কোনো স্ট্রাকচারেই থাকবে না। এখান থেকে, এই পানির থেকে ইলেকট্রনগুলো মুক্ত অবস্থায় ঘুরে বেড়াবে। কি অবস্থায় থাকবে? এই যে পানির অণুগুলোর মধ্যে ক্যাটায়ন চার্জ থাকবে ভিতরে, আর অ্যানায়ন চার্জগুলো থাকবে বাইরে। অসংখ্য পানির অণুর মধ্যে এভাবে ক্যাটায়ন চার্জ এবং অ্যানায়ন চার্জ, ক্যাটায়ন চার্জ এবং অ্যানায়ন চার্জ এভাবে ডিভাইডেড হবে। তাহলে তখন মূল স্ট্রাকচারের পরিবর্তন হয়ে যাবে। আর এই অবস্থা যখন সৃষ্টি হবে তখন তাকে বলা হবে আয়নিত অবস্থা। আর যখনই এই আয়নিত অবস্থা প্রাপ্ত হবে তখন প্লাজমা অবস্থা সৃষ্টি হবে। প্লাজমা অবস্থার বৈশিষ্ট্য, প্লাজমার বৈশিষ্ট্যগুলো কি কি? প্লাজমার প্রথম বৈশিষ্ট্য একটু ভালোভাবে খেয়াল করবা। প্লাজমার বৈশিষ্ট্যগুলো, পদার্থের চতুর্থ অবস্থা হচ্ছে প্লাজমা অবস্থা, এটা ফোর্থ কন্ডিশন। এটা 1, 2। প্রথম কন্ডিশন কি? কঠিন, তরল, বায়বীয়। ফোর্থ সিচুয়েশন হচ্ছে প্লাজমা অবস্থান। এটা হচ্ছে প্লাজমা অবস্থা। প্লাজমা অবস্থায় দেখো পজিটিভ চার্জ এবং নেগেটিভ চার্জ আলাদা আলাদা অবস্থায় থাকে, ফলে এরা বিদ্যুৎ পরিবহন করে, ইলেকট্রিসিটি ক্যারি করে। পানি ইলেকট্রিসিটি ক্যারি করে, জলীয় বাষ্প ইলেকট্রিসিটি ক্যারি করে, প্লাজমাও ইলেকট্রিসিটি ক্যারি করে। এর নিজেই ইলেকট্রিসিটি, এর নিজেই আয়নিত। আবারও বলি, প্লাজমা কিন্তু আয়নিত অবস্থা। মনে রাখবা, আয়নিত অবস্থা কাকে বলে? ক্যাটায়ন এবং অ্যানায়ন ভাগ করাকে আয়নিত অবস্থা বলে। তাহলে প্লাজমা অবস্থায় আয়নিত অবস্থা থাকে, এরা তড়িৎ পরিবহন করে। তৃতীয়ত, এর আকার, আকৃতি, আয়তন তিনটাই আছে। এর শুধুমাত্র আয়তন আছে, আকার আকৃতি নাই। এর শুধুমাত্র আয়তন আছে, আকার আকৃতি নাই। এর আয়তন, আকার আকৃতি কিছুই নাই। প্লাজমা অবস্থার আয়তন, আকার আকৃতি কিছুই নাই। 4 নাম্বার, তড়িৎ ক্ষেত্র দ্বারা এটা প্রভাবিত হয়। এর মধ্যে দিয়ে যদি তুমি ইলেকট্রিসিটি পাস করো তাহলে এই অবস্থাটা প্রভাবিত হবে, ডিস্টার্বড হবে। কারণ এর মধ্যে নিজের মধ্যে ইলেকট্রিসিটি আছে, এর নিজের মধ্যেই আছে কি ইলেকট্রিসিটি। এর মধ্যে আবার ইলেকট্রিসিটি পাস করানো হয়, এই ডিস্টার্বড হবে। তার মানে ইলেকট্রিসিটি দ্বারা এটা প্রভাবিত হবে। আমি ফার্স্ট অফ অল বলেছিলাম ইলেকট্রন এবং প্রোটন, ইলেকট্রন আকর্ষণধর্মী, প্রোটন বিকর্ষণধর্মী। তার মানে এদের ম্যাগনেটিক ধর্ম আছে। তাহলে যেহেতু এদের ম্যাগনেটিক ধর্ম আছে, এই কারণে এই প্লাজমা অবস্থা চুম্বক ক্ষেত্র দ্বারাও প্রভাবিত হবে। তুমি ম্যাগনেট দিয়ে প্লাজমা অবস্থাকে কন্ট্রোল করতে পারবা। ধরো এটা প্লাজমা অবস্থা, তুমি এখানে একটা ম্যাগনেট দিবা, এখানে একটা ম্যাগনেট দিবা, একে কন্ট্রোল করতে পারবা। এটা হচ্ছে প্লাজমা অবস্থার বৈশিষ্ট্য। দেখো, কঠিনকে তাপ দিলে তরলে পরিণত হয়, তরলকে ঠান্ডা করলে মানে তাপ বের করে নিলে বরফে পরিণত হয়। তরলকে তাপ দিলে বাষ্পে পরিণত হয়। তুমি যদি জলীয় বাষ্পকে ঠান্ডা করো তাহলে আবার তরল পানিতে পানি ফিরে পাবা। কিন্তু যখন তুমি জলীয় বাষ্পকে আয়নিত করে প্লাজমা অবস্থায় নিয়ে যাবা, প্লাজমা অবস্থাকে ঠান্ডা করলে তুমি আর জলীয় বাষ্প ফেরত পাবা না। ইম্পর্ট্যান্ট পয়েন্ট। তুমি জলীয় বাষ্পকে তাপ দিলে তুমি প্লাজমা অবস্থায় আসতে পারবা, প্লাজমা থেকে জলীয় বাষ্পতে ব্যাক করতে পারবা না। কেন? কারণ এরা যখন একটু শান্ত হয়, এটা তো তাপ এত পরিমাণ হিট দেওয়ার কারণে অথবা অনেক উচ্চ বিভব শক্তিতে প্রদান করার কারণে এরা কি হয়েছে, ছিন্ন বিচ্ছিন্ন হয়ে গেছে, অনেক ব্যতিব্যস্ত, ভীষণ ব্যস্ত। এরা প্রচণ্ড মুভমেন্ট করতেছে।
এরা যখন একটু ঠান্ডা হওয়ার পরিস্থিতি হয়, এরা যখন একটু রিলিজ হয়, একটু ঠান্ডা হওয়ার পরিবেশ হয়, তখন কি ঘটনা ঘটে? তখন এরা এনার্জি পাস করে, শক্তি বিকিরণ করে। কি আকারে? তাড়িৎ চুম্বকীয় তরঙ্গ আকারে। আলো, দেখো এখানে অনেক আলো আছে, একটু খেয়াল করে দেখো, এখানে কিন্তু অনেক বেশি লাইট দেখতে পাচ্ছ। সূর্যের আলো, এই যে লাইটের আলো, এগুলোর আলো এক প্রকার তাড়িৎ চুম্বকীয় তরঙ্গ, তার মানে আলো এক প্রকার শক্তি। আলো কি? আলো একটা ওয়েভ, তাড়িৎ চুম্বকীয় তরঙ্গ। আমি অন্য একটা ক্লাসে ইলেকট্রোম্যাগনেটিক ওয়েভ সম্পর্কে বিস্তারিত আলোচনা করব। জাস্ট আজকে জেনে রাখো, আলো এক প্রকার তাড়িৎ চুম্বকীয় তরঙ্গ, আর তাড়িৎ চুম্বকীয় তরঙ্গ এক প্রকার এনার্জি। দ্যাটস ওয়াই লাইট, আলো এক প্রকার শক্তি। যখন প্লাজমা অবস্থা, এই প্লাজমা অবস্থা একটু শান্ত হয়, তখন সে আলোক শক্তি আকারে এনার্জি বাইরে পাস করে। আলোক শক্তি আকারে, কি আকারে? আলোক শক্তি বা তাড়িৎ চুম্বকীয় তরঙ্গ আকারে এনার্জি পাস করে। বোর পরমাণু মডেলে তোমরা পড়েছো ইলেকট্রন উচ্চ শক্তি স্তর সম্পন্ন, উচ্চ শক্তি সম্পন্ন স্তর থেকে নিম্ন শক্তি স্তরে নিম্ন শক্তি সম্পন্ন স্তরে আসার সময় শক্তি বিকিরণ করে। যখন ইলেকট্রন উচ্চ শক্তি সম্পন্ন স্তর থেকে নিম্ন শক্তি সম্পন্ন স্তরে আসে, তখন তাড়িৎ চুম্বকীয় তরঙ্গ আকারে শক্তি বিকিরণ করে। E = h নিউ বা hc/λ। বোর পরমাণু মডেল তোমরা একটু মনে করে দেখবা, কেমিস্ট্রি 3rd চ্যাপ্টার। তাহলে এখানেও প্লাজমা অবস্থায় যখন এরা একটু রিলিজ হয়, তখন এরা এই এনার্জি বিকিরণ করে। এটা কোন আকারে এনার্জি আকারে? তাড়িৎ চুম্বকীয় তরঙ্গ, ইলেকট্রোম্যাগনেটিক ওয়েভ। ইলেকট্রোম্যাগনেটিক ওয়েভ আকারে এরা এনার্জি পাস করে। তাহলে কি হয়? আলো আকারে এনার্জি বিকিরণ করে। এবার প্লাজমা সিচুয়েশনের মেজর একটা বৈশিষ্ট্য হচ্ছে, আমাদের যে মহাবিশ্ব আছে এর 99% হচ্ছে প্লাজমা সিচুয়েশন। আমাদের বিশাল বড় প্রতিদিন এই যে সকাল হয়, যখনই সকাল হয় সূর্য ওঠে, সূর্য হচ্ছে প্লাজমার সবচেয়ে বড় উৎস। প্লাজমার সব থেকে বড় উৎস হচ্ছে সূর্য। আমরা যে গ্রহ নক্ষত্রগুলো আকাশে দেখি, আমরা যে মিল্কি ওয়ে দেখি, আমরা যে গ্যালাক্সি দেখি, যত গ্রহ নক্ষত্র আছে, যত প্রকার নক্ষত্র আছে, প্রত্যেকটা নক্ষত্র প্লাজমা অবস্থা দ্বারা তৈরি। প্রত্যেকটা নক্ষত্রে প্লাজমা অবস্থা বিরাজ করে। এর পরবর্তীতে আমাদের পৃথিবীতে যখন বিদ্যুৎ চমকায়, বজ্রপাত হয় না, একদম চিরমির করে প্রচণ্ড জোরে বাজ পড়ে, বজ্রপাতের সময় তখন প্লাজমা অবস্থা সৃষ্টি হয়। কারণ বজ্রপাতের সময় তাপমাত্রা 2000 থেকে 4000 ডিগ্রি সেলসিয়াস, অথবা 20,000 থেকে 40,000 ভোল্টেজ। 20,000 20K, ভালোভাবে নাম্বারটা মনে রাখো, 20K থেকে 40K, 20,000 থেকে 40,000। আমরা বাসায় যে ইলেকট্রিসিটি ব্যবহার করি, এটা কত ভোল্টেজ জানো? 220 ভোল্ট, 220 ভোল্ট। মিল ইন্ডাস্ট্রি ফ্যাক্টরিতে 440 ভোল্টেজ ব্যবহার করা হয়। 440 ভোল্টেজের সাথে কারোর হাত লাগলে, আমি একটা রিসেন্টলি ভিডিও দেখছিলাম যেখানে একটা বাচ্চা, তার মাথা লাগছে, মাথা 440 ভোল্টেজে কেটে পড়ে গেছে, এত ডেঞ্জারাস। সেইখানে 20,000 থেকে 40,000 ভোল্ট কারেন্ট বজ্রপাতের সময় জেনারেট হয়। যখনই বজ্রপাতের সময় 20,000 থেকে 40,000 ভোল্টেজ সৃষ্টি হয়, তখন কি হয়? তখন প্লাজমা অবস্থা সৃষ্টি হয়, তখনই প্লাজমা অবস্থার সৃষ্টি হয়, জেনারেশন হয়। এইটা বাদে নিয়ন লাইট, বিভিন্ন বড় বড় শহরগুলোতে তোমরা উঁচু করে ফ্রেমে লেখা দেখবা, অমুক ক্যাফে, অমুক রেস্টুরেন্ট, অমুক হাউস, অমুক বিল্ডিং। নিয়ন বাতি যাকে বলে, লাল, হলুদ, অরেঞ্জ, বিভিন্ন কালারের হয়। এই নিয়ন বাল্বের ভিতরে প্লাজমা অবস্থা সৃষ্টি হয়। আমরা বাসায় যে টিউব লাইটগুলো ব্যবহার করি, টিউব লাইট, ভোল্টেজ সৃষ্টি করার মাধ্যমে, বিভব পার্থক্য সৃষ্টি করার মাধ্যমে এই টিউব লাইটগুলোর মধ্যে প্লাজমা অবস্থা সৃষ্টি করা হয়। আর প্লাজমা অবস্থা আয়নিত অবস্থা, অতি উজ্জ্বল অবস্থা। উজ্জ্বল অবস্থা, এরা আলো বিকিরণ করে, আলো বিকিরণ করে, এই জন্য এরা উজ্জ্বল হয়। নক্ষত্রগুলো আলো বিকিরণ করে, এই কারণে এরা উজ্জ্বল হয়। সূর্য কন্টিনিউয়াসলি আলোক রশ্মি পৃথিবীতে পাঠায়, চারিদিকে ছড়ায়, এরা আলো বিকিরণ করে। প্লাজমার সবচেয়ে বড় উৎস হচ্ছে সূর্য। সূর্য ইলেকট্রোম্যাগনেটিক ওয়েভ বা আলো বিকিরণ করে। এর পরবর্তীতে প্লাজমা কাটার। প্লাজমা আমরা বিভিন্ন রকম ওয়াটার কাটার, বড় সরু নজল দিয়ে, আগুন দিয়ে, লেজার রশ্মি দিয়ে বিভিন্ন বস্তু কাটি, তেমনি প্লাজমা দিয়ে এক ধরনের প্লাজমা কাটার আছে, যেটাতে বিভিন্ন ধাতব পাত সহ বিভিন্ন বস্তু কাটার কাজে ব্যবহার করা হয়। এইটাই ছিল অল অ্যাবাউট প্লাজমা সিচুয়েশন।